আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি গণিতের পরিসংখ্যানের লেখচিত্র নিয়ে আলোচনা করব। তো আমরা জানি যে পরিসংখ্যানের লেখচিত্র সাধারণত 3 প্রকারের হয়। তো নর্মালি দাখিল পরীক্ষাতে সাধারণত 2 প্রকারের আসে, আরেক প্রকারের খুব কম আসে আর কি, মানে প্রায় আসে না বললে চলে। কিন্তু তাও সেটা আমরা শিখবো, কেননা যদি কোনো সময় চলে আসে আমাদের তো রিস্ক নেওয়ার দরকার নেই। এজন্য আমরা 3 প্রকারে শিখবো। আর সেই 3 প্রকার কি? একটা হচ্ছে অজীব রেখা, আরেকটা হচ্ছে আমার গণসংখ্যার বহুভুজ, আরেকটা হচ্ছে আমার আয়তলেখা। তো আয়তলেখাটা একবারে কম আসে, কিন্তু আমার তিনটাই আসে। তো বাস্তব জীবনে আমরা যদি দেখি এইগুলার মানে ব্যবহারটা কোন জায়গায়, যে খেলাধুলার ক্ষেত্রে আমরা এইগুলা ব্যবহার করি। তুমি দেখবা যে মানে খেলাধুলায় অজীব রেখা ব্যবহৃত হইতাছে, আবার গণসংখ্যার বহুভুজ ব্যবহার হইতাছে, আবার আয়তলেখাও ব্যবহার হইতাছে। এগুলা দেখবা যে এগুলা দ্বারা ওই মানে একটা দল আরেকটা দলের রান কিভাবে উপরের দিকে উঠতেছে, বা ওভারব্যাপী একটা বোলারের রানের যেই মানে ইয়াটা মানে বাদ দিয়া দেখা যায় যে কে কোন ওভারে কত রান করছে। তারপরে আরো অন্যান্য বিষয় মানে পরিসংখ্যানের এই জিনিসগুলা মানে এই 3টা লেখচিত্র আমার কি প্রায়ই বাস্তব জীবনে ব্যবহার হয়ে থাকে। তো আমরা এখন যেটা আলোচনা করবো আজকে, অজীব রেখা নিয়ে আর কি আজকে আলোচনা করব। তো অজীব রেখা নিয়ে আলোচনা করতে গেলে আমার কি লাগে, এই যে শ্রেণীবৃত্তি আছে এখানে আর গণসংখ্যা আছে, এই দুটো তো দেওয়া থাকবে। এখন আমরা নতুন করে কি করবো, এই যে যোজিত গণসংখ্যাটা আর কি করব, মানে বের করব। মানে অজীব রেখাতে এই 3টা জিনিস লাগে, এটা আমরা মুখস্থ করে নিবো আগে। যে আমার অজীব রেখাতে কি কি লাগে, এই যে এটা লাগে যে যোজিত গণসংখ্যা বা ক্রমযোজিত গণসংখ্যাটা লাগে। তো এখন এই ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে করে এটা আমরা একটু লিখি। যে প্রথমে যা আছে তা লিখবো, 10-10 লিখলাম। তো তারপরে এই 10-এর সাথে আমরা এইখানের 8 যোগ করলাম 18, এই 18-এর সাথে আমরা 12 যোগ করলাম কত 30, এই 30-এর সাথে আমরা 5 যোগ করলাম কত আমার 35, এই 35-এর সাথে আমরা 7 যোগ করলাম কত 42, এই 42-এর সাথে আমরা 8 যোগ করলাম হইলো কত 50। এইটা করার পর আমরা এরপরে কি করব, আমরা একটা চক কাগজ দেব। চক কাগজে এইগুলা স্থাপন করতে হয়। এভাবে তো আমরা কি করি, অজীব রেখা অঙ্কন করি। তো আমরা চক কাগজে এগুলা স্থাপন করলাম। এখন আমরা চক কাগজে কত একক ধরবো এটাও তো একটা বিষয় আছে। তো এটার জন্য আমরা জানি যে মানে অজীব রেখা অঙ্কনের ক্ষেত্রে আমার এই যে একটা মানে প্রথমত চক কাগজে আমরা একটা অক্ষ স্থাপন করে দেবো, আর একটা ওয়াই অক্ষ, এক্স অক্ষ আর একটা কি ওয়াই অক্ষ স্থাপন করবো। ঠিক আছে, তো তারপর আমরা কি করব, তারপর আমরা এই যে যোজিত গণসংখ্যা যেটা আছে মানে আমার ওয়াই অক্ষ হবে যোজিত গণসংখ্যা, আর এক্স অক্ষ হবে আমার শ্রেণীর উচ্চ সীমা। তো আমরা আগে দেখবো যে এই যে আমরা স্থাপন করার পরে এখানে কতগুলা গড় আছে, আর এখানে আমার মানে কতগুলা গড় আর কি লাগতেছে সবকিছু আর কি হিসাব করবো। তারপরে আমরা স্থাপন করবো, নাহলে আমরা না হলে আমরা বুঝতে পারবো না যে এখানে কত একক ধরতে হবে। ঠিক আছে, তো আমরা সবার প্রথমে কি করব, সবার প্রথমে আমরা এক্স অক্ষের দিকে যদি তাকাই আমার লাগবে কি শ্রেণীর উচ্চ সীমা। তো শ্রেণীর উচ্চ সীমা কোনগুলো, এই যে এগুলো হচ্ছে শ্রেণীর উচ্চ সীমা। তাহলে শ্রেণীর উচ্চ সীমাতে যদি আমরা হিসাব করি 18 থেকে আমার 53, ধরো মনে করো 20 থেকে আমার 50 ধরি, তাহলে কত হয় 30, 40, 50, মানে এখানে আমার কত হইতাছে 30 হইতাছে 30। তাহলে এখানে আমার 30টা গড় লাগবে মিনিমাম। তো তারপরে আমরা সবসময় মনে রাখবো আমরা এক্স অক্ষে যা স্থাপন করব সেখানে আমরা প্রথম 5 গড়কে আমরা মানে বাংলা চিহ্ন দ্বারা প্রকাশ করবো। তাহলে এই যে 5টা গড়কে এক্সট্রা আমার কি হয়ে গেছে, বাদ হয়ে গেছে। তারপরে আমরা আর কি দেখবো, আর দেখবো যে আমার আসলে শ্রেণী ব্যক্তিটা কত। তো দেখা যাচ্ছে 12 থেকে 18, এখানে শ্রেণী ব্যক্তিটা যদি আমরা গণি 12, 13, 14, 15, 16, 17, 18, মানে আমার হইতাছে কত, মানে 16, 17, 18, তাহলে হইতাছে আমার 7। তাহলে এখানে আরো 7 কাউন্ট করলাম, তাহলে আমার হইতাছে টোটাল কত, এই যে এখানে হইতাছে 30, আর 5 35, আর 7 কত 42। তা ধরলাম আমরা আনুমানিক আমার 45টা গড় এক সপ্তাহে লাগতেছে। কয়টা গড় লাগতেছে, 45টা গড়। আমরা আগে সেটা সিলেক্ট করবো যে 45টা গড় আমার এক সপ্তাহে লাগবে। আমার এক সপ্তাহে কয়টা গড় লাগবে, 45টা। তো এখন এখানে কি 45টা গড় আছে কিনা আমরা আগে দেখি। এই যে 5টা, 10টা, 15, 20, 25, 30, 35, 40, 45 আছে আমার 45টা গড়। যদি কোনো কারণে এখানে 45টার চেয়ে কম গড় হইতো তখন আমরা 2 একক ধরতাম। তো এখন আমরা কত একক ধরবো, এখন আমরা 1 একক ধরবো। ঠিক আছে, মানে আমার মানে এই যে গ্রাফ পেপারে যদি মানে আমার জায়গায় স্বল্পতা থাকে তখন আমরা কত একক ধরি, 2 একক ধরি। ঠিক আছে, তো আমি জানি যে আমি বোঝানোর পর অনেকের অনেক ক্ষেত্রে সমস্যা হইব। তোমরা কমেন্টে সেই সমস্যাগুলো তুলে ধরবা, আমি তারপর সেগুলো ওই কমেন্টে আমি রিপ্লাইয়ের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেবো, সমস্যা নাই। কিন্তু যতটুকু আমি চেষ্টা করতেছি মানে বোঝানোর জন্য ততটুকু বুঝো আগে, তারপরে দেখা যাবে। যে তো এখন এখানে আমার কি আছে, যে আমরা সবার প্রথমে আমরা কি করব, যে শ্রেণী ব্যক্তি অনুসারে গড় টানবো। মানে শ্রেণী ব্যক্তি আমার কত, এই যে আমরা দেখছি আমার শ্রেণী ব্যক্তি হচ্ছে 7। তো আমরা 7 গড় করে আগে টানবো, এই যে এখান থেকে শুরু করে 7 গড়। তাহলে এখানে 5 গড় আর এখানে 5 গড়, তাহলে 7 গড়টা মনে করে এই যে 6, এই 7। তো প্রথমটা হবে এই জায়গায়। এই 7 গড়ের পরে এখানে আরো গড় আছে কটা, মানে প্রত্যেকটাতে গড় আছে 5টা গড়। এই যে 1, 2, 3, 4, 5।
তারপর আবার এটাতেও 5টা করে, 1টা 2টা 3টা 4টা 5টা, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5। হ্যাঁ, হইল। ঠিক আছে, এবার আমরা গণবো কত করে করে 7 ঘর করে গোনা দেবো। তাহলে এইখানে করতেছে প্রথমটা 7 ঘর, তাহলে আমরা এইখান দিয়ে মনে করি ইয়ে করলাম। ঠিক আছে, তো তারপরে আমার তারপরের ঘরটা কোন জায়গায় হবে, 7 ঘর হিসাব করি আবার। এই যে 3 4 5 6, 3 4 5 6 7, এই যে এইখানে হবে। তারপরটা কোন 1 2 3 4 5 6 7, এই যে এইখানে হবে। তো তারপরটা কোনখানে হবে, 1 2 3 4 5 6, এই যে 7, এইখানে হবে। তো তারপরে কোথায় হবে, 1 2 3 4 5 6 7, এইখানে হবে। তারপরে কোথায় 1 2 3 4 5 6 7, এইখানে হবে আমার। তো এইভাবে এইটুকু তো আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, তো তারপরে আমরা আর কি করবো, এইটুকু করার পর এখন আমরা এই যে প্রত্যেকটা এইগুলা বসাই দিই, 18 25 এগুলা বসাই দিই। যে এইখানে হবে আমার 18, এইখানে 25, মানে এই যে উচ্চসীমা গুলা বসাই দিই, 25 32 39, 32 39, এই যে 32, এই হচ্ছে 39, তারপরে কত আমার 46, এই যে 46, তারপরে আমার কত, এই যে 53, এইখানে আমি 53 দিয়ে দিলাম। এবার আমরা ওয়াই অক্ষের হিসাবটা করি। ঠিক আছে, ওয়াই অক্ষে টোটাল ঘর হবে কয়টা, এই যে 50 ঘর। কয় ঘর, 50 ঘর। এখন এইখানে 50 ঘর আছে কিনা দেখি তো, 10 15 20 25 30 35 40 45 50 আছে। তার মানে এদিকেও আমার 1 একক। এখন দেখা যাচ্ছে আমার দুই দিকে কিন্তু 1 একক দোষী, তাহলে এটাও আমার 1 একক, এটাও আমার কি 1 একক, সমস্যা নেই। ঠিক আছে, 1 একক 1 একক দোষী। তাহলে আমরা এগুলো লিখে দিই, 5 10 15 20 25 30 35 40 45 এই 50, 50 পর্যন্ত লেখা পেলাম। ঠিক আছে, তো এখন এখানে 50 পর্যন্ত, এই যে 50 আছে, আর লেখার দরকার নেই। তো চাইলে তুমি আরো লিখতে পারো, এখানে 55 লিখতে পারো, 60 লিখতে পারো, 65 লিখতে পারো, কিন্তু আসলে এর বেশি আসলে না লিখলেই চলে। ঠিক আছে, তো তুমি যদি লেখো সমস্যা নেই। তো এবার আমরা আসি যে এই এই যে অঙ্কনটা তো লিখতে হবে। ঠিক আছে, এটা নিয়ে একটু পরে কথা বলি। আগে আমরা এটা মানে এই গ্রাফটা কিভাবে করতে হবে সেটা একটু দেখা যায়। তাহলে একটু প্রথমে যদি তো বলার সংখ্যা কত আছে, 10 আছে, তাহলে এইখানে 10 হবে, 10 হবে। তাহলে 10 কোন জায়গায়, এই যে এখানে 5, এই জায়গায় যে 5, এই 10, তাহলে 10 আছে এই জায়গায়। তাহলে এই যে প্রথমে এই জায়গায়, এই যে এই সোজা উপর উঠবা 10 ঘর, এই 10। তো 10 এর পরে কত, 18। তো 18 কোন ঘর কোথাতে আছে, 25 আছে, তাহলে 25 এর সোজা 18 ঘর উপর উঠবো। তাহলে আমরা 25 এর সোজা যাইতে থাকি 18 পর্যন্ত যাই। এভাবে গণবো, গণতে গণতে দেখা যাবে এই যে 15 আইছে, 15 পরে এই উপরে 16 17, এই যে 18টা এই জায়গায় হবে। ঠিক আছে, তাহলে 18 আর এইখানে 200 করে। তো এইটা গেল। তো এইটার পরে আমরা কয়টা কত, 32 এ কত আমার 30, তাহলে 32 এ 30, মানে এই যে 32 এর সোজা আমরা উঠতে থাকবো উপরের দিকে কত পর্যন্ত, 30 পর্যন্ত। এখানে এই যে 30, এই যে 30, এই যে 30 পর্যন্ত। ঠিক আছে, এই যে এইখানে হবে দাগটা। ঠিক আছে, তো তারপরে আমার কত, 35, তাহলে এই যে 39 এ আমার কত হবে, 35। তাহলে এই সোজা আমরা 35টা ঘর আর কি উঠবো। তাহলে এই যে দেখা যাচ্ছে এই যে 35, এই যে এইটা। ঠিক আছে, এইটা 35। তো 35 এর পরে কত আমার 42। তো তারপরে ঘরে আমার হবে 42। তাহলে এইখান থেকে আমরা গণতে থাকি 42 গণি, এই যে এইটুকু পর্যন্ত 35, 40 41, এই 42, তাহলে এইখানে 42। তো 42 এর পরে সবার লাস্টের ঘরটা কত আমার 50। তাহলে এই জায়গায় হবে আমার 50, এই জায়গায় উঠবো 50 পর্যন্ত। তাহলে 50 পর্যন্ত, এই যে এইটুকু পর্যন্ত। তাহলে এখন দেখা যাইতেছে, এখন যেই আমরা যে ইয়েগুলো হইতাছে, এই যে বিন্দুগুলো আমরা যেগুলো পাইছি, এগুলাকে আমরা ঠিক এইখান থেকে স্কেল দিয়ে এইভাবে ধইরা ধইরা, মানে এই যে এটার সাথে এটা মিলাবো, তারপরে এটার সাথে এই বিন্দুকে মিলাবো, তারপরে এটার সাথে এই বিন্দুকে মিলাবো, এটার সাথে এই বিন্দুকে, আমার দাগগুলো সোজা করে নেবে, স্কেল দিলে সোজা হবে। এটার সাথে এইটা, এটার সাথে এইটা দিয়া মিলিয়ে দেবো। তাহলে এটা হচ্ছে একটা অজীব রেখা। তবে অজীব রেখা সিস্টেম হচ্ছে সবার শেষে আমরা উপরের দিকে এইভাবে হালকা একটু উপরের দিকে তুলে দেওয়া আর কি। তাহলে এটাকে আমার কি বলে, অজীব রেখা বলে। তাহলে আমরা অজীব রেখার গ্রাফটা কিভাবে আঁকতে হবে সেটা তো দেখাইলাম। ঠিক আছে, তো তারপরে আসি এই যে এখন এই ঘরে কত হবে, এই ঘরে তুমি কিছু না লিখলেও চলবে। আর যদি লিখতে চাও তাহলে অবশ্যই এই যে এখানে কত, এই যে 18, এই পাশটা কত আছে 12, এই 12 থেকে 1 কম কত, 11। তাহলে তোমরা অবশ্যই এখানে 12 সবাই প্রথমে যা থাকবে তার সে 1 কমায় লিখে দেবে, তাহলে 11 হবে। ঠিক আছে, অথবা এখানে হিসাব করবে 7 কমায় দিবা, শ্রেণী উত্তর যেহেতু 7, তাহলে 7 কমায় দিলে যা হবে সেটাই হবে। তাহলে 11, 18 থেকে 7 কমায় এখানে 11। তুমি এখানে 11 লিখতেও পারো, নাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এরপরে আমার কি এই জায়গায় মানে অঙ্কন নিয়ে একটা কথা থাকে, অনেকে অঙ্কন মুখস্থ করো। এখন আমি বইলা দিই, পরিসংখ্যানে যেই ধরনের অঙ্কনই আসুক, মানে এটা কি বলে, পরিসংখ্যানে তো মনে করো লেখচিত 3 প্রকারের হয় আমার। এটার কি বলে, অজীব রেখা হয়, গণসংখ্যার বহুভুজ হয়, তারপরে আরেকটা কি আছে, আয়ত লেখা হয়। তো এই 3 প্রকারে তুমি যেই প্রকারের মনে করো ছক আইয়া, এটা কি লেখচিত্র আঁকো,
তোমার অঙ্কন কিন্তু সবগুলার সেম, একবারে সেম ভাবেই করবা আর সেম সিস্টেমে করবা। জাস্ট এই যে পরিবর্তনগুলো কোন জায়গায় হবে আমি এগুলো একটু দাগ দিয়ে রাখছি, এইটা শুধু জাস্ট একটু মাথায় ঢুকে রাখো। এই যে অজীব রেখার জন্য এইখানে কি হবে, তারপরে এটা কি বলে মধ্যকের গণসংখ্যার বহুভুজের জন্য কি হবে, আদালতের জন্য কি হবে, এগুলো আলাদা আলাদা যখন আমরা অজীব রেখা করাইতেছি ওইগুলো করাবো, ওইগুলো দেখাই দিব। তো এখন আপাতত আজকের ক্ষেত্রে কি দেখলাম, এই যে আমরা দেখলাম যে এদিকে আমরা শ্রেণী এটা কি বলে একশো বরাবর কত একক তো সেটা লিখছি। তো তোমার যত একক লাগে এটা লিখবা। এই যে আমার এক একক ধরে যথাক্রমে মানে কি, যথাক্রমে মানে ধরো আমার নাম মাহফুজ, আরেকজনের নাম হচ্ছে মনে করে কি কয় সোহান, ধরো নাম, তাহলে মাহফুজ এবং সোহান আর এই পরোটা এবং রুটি খাইছে। তো এই যে পরোটা এবং রুটি খাইছে কে খাইছে জানি না, কিন্তু এই যে মাহফুজ এবং সোহান বইটা যদি আমি বলি যথাক্রমে, তার মানে যথাক্রমে মানে প্রথমে যে তার ক্রম, তাহলে মাহফুজ তারপর সোহান আর এখানে পরোটা আর রুটি, কারণ পরোটা একজনের মানে পরোটা হবে মাহফুজের, পরে যেহেতু সোহান বসি সোহানের ক্ষেত্রে হবে হচ্ছে রুটি, এরকম সিস্টেম আর কি বিষয়টা, ঠিক আছে। তো এখন এই যে যথাক্রমে বসে মানে আমরা আগে এক অক্ষ লিখছি, তাহলে যথাক্রমে প্রথমে আমরা এক অক্ষের কাহিনী লিখবো, তারপরে যেহেতু আমরা ওয়াই অক্ষ লিখছি পরে আমরা এই যে এখানে ওয়াই অক্ষের কাহিনীটা লিখবো, ঠিক আছে। তাহলে কাহিনীটা কি, যথাক্রমে আমরা এই যে এক অক্ষে কি বসাচ্ছি, এক অক্ষে বসাচ্ছি শ্রেণীর উচ্চ সীমা, তাহলে এই জায়গায় আমরা লিখবো শ্রেণীর উচ্চ সীমা। এবং এই যে ওয়াই অক্ষ বরাবর আমরা কি বসাইছি, এই যে আমরা বসাচ্ছি যোজিত গণসংখ্যা, তাহলে এইদিকে লিখবো আমরা যোজিত গণসংখ্যা, ঠিক আছে। এবার এই যে কি, এই যে জনসংখ্যা বসিয়ে এবার আমরা যেটা অঙ্কন করতেছি, আমরা যেহেতু এখন অজীব রেখা অঙ্কন করতেছি, আমরা এইখানে লিখবো অজীব রেখা অঙ্কন করা, ঠিক আছে। এই হচ্ছে আমার অজীব রেখা অঙ্কনের নিয়ম। তো পরের ভিডিওতে ইনশাল্লাহ আমি গণসংখ্যার বহুভুজ আর কি তারপরে আয়ত রেখা সম্পর্কে আমি মানে আলোচনা করবো। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।